মনে হচ্ছে বাজার একটা গতিপথ ধরার চেষ্টা করছে যেটা একটু ঊর্ধ্বমুখী, কিন্তু সেটা কতটা নতুন হাই তৈরি করতে পারবে সেটাই হচ্ছে মেন প্রশ্ন। তো আজকের এপিসোড শুরু করব সেইভাবেই, এবং কিছু কিছু প্রশ্নপত্র আপনাদের যেগুলো দিয়ে বলেছেন তার মধ্যে কয়েকটা ছোট ছোট প্রশ্ন যেগুলো মনে হয়েছে দরকারি, উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি টেকটক উইথ শান্তনু সেনে। টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে শেয়ার বাজার নিয়ে শিক্ষামূলক দিক থেকে এই অনুষ্ঠান আপনাদের সাথে আমি শেয়ার করি বা ব্লগিংটা করার চেষ্টা করি, তারই পরিপ্রেক্ষিতে আজকে কিছু আলোচনা। তো গত সপ্তাহে আপনাদের সাথে যা আলোচনা করেছি, আশা করছি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে। লাস্ট উইকে প্রতিটা সপ্তাহে তার লাস্ট উইকের লিঙ্ক দেওয়া থাকে। আশা করছি সেটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন কি আলোচনা ছিল, আলোচনার বিষয়বস্তুতে কি তুলে এনেছিলাম। এবারে নেক্সট যে উইকটা আমরা পা ফেলতে চলব সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সপ্তাহ। তার দুটো কারণ হচ্ছে, একটা যে আমরা কি নতুন হাই তৈরি করতে পারবো, আর একটা হচ্ছে এক্সপায়ারি উইক। তো এই দুয়ের সংমিশ্রণে নেক্সট উইকের প্রোগ্রেস শুরু হবে। বাট সেই প্রোগ্রেসটা কেমন তার ছোটোখাটো কয়েকটা কিউ দেওয়ার চেষ্টা করব, ইনপুট দেওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট করে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রথম যে ইন্টারেস্টিং প্রশ্নটা, প্রশ্ন বলবো না, রাদার আপনি প্রশান্ত কুণ্ডু, থ্যাংক ইউ। আপনি যেটা লিখেছেন যে আপনি অনেস্টলি আমার অনুষ্ঠান দেখেন, 22 বছর ধরে ফলো করছেন, থ্যাংক ইউ। ভালো লাগছে, তার জন্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে 22 বছর ধরে ফলো করছেন। চেষ্টা করি ডাউন ট্রেন্ডের স্টকের গতিবিধি নিয়ে আলোচনা তখনই করব যখন ডাউন ট্রেন্ডটা শুরু হবে বা মনে হচ্ছে। তবে বেসিক্যালি যেহেতু শিক্ষামূলক দিক থেকে তো ডাউন ট্রেন্ডের মানেই হচ্ছে একটু ট্রেডিং মানসিকতা চলে আসে বা সেই ধরনের স্টকের আমি কন্ট্রাডিকশন করছি না, তবে মনে হলে আমি ডেফিনেটলি তখন ওটা নিয়ে আলোচনা করব। পরের প্রশ্নটার উত্তর হচ্ছে, উত্তরটার থেকেও বেশ ইন্টারেস্টিং উনি কথাগুলো লিখেছেন। আপনাদের বলবো যদি আপনারা ওখানেও মানে আমার কমিউনিটি মানে যেখানে পোস্ট হয় ওখানে যে কমেন্ট সেকশানটা থাকে, বিশেষ করে এই লাস্ট উইকের এপিসোডে, বিগত 3 বছর ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি, আপনি আরও অনেক দূর এগোবেন, থ্যাংক ইউ। সাবস্ক্রাইবার নিয়ে ভাববেন না, আসলে অনেকেই ধৈর্য ধরে চার্ট দেখায়, অতটা আগ্রহী নয়। আমি একজন সার্টিফাইড অ্যানালিস্ট, অর্থাৎ যিনি লিখছেন, হওয়ার পরেও আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, থ্যাংক ইউ। লিখেছেন সৌরদীপ চক্রবর্তী, থ্যাংক ইউ মিস্টার চক্রবর্তী। আপনি একজন সার্টিফাইড অ্যানালিস্ট হয়ে আমার চ্যানেল ভিজিট করেন, দেখেন এবং সে লাস্ট 3 বছর ধরে দেখছেন, এটা আমার কাছে বড় প্রাপ্তি। আসলে দেখুন, চেষ্টা করি যেহেতু চ্যানেলটা শিক্ষামূলক দিক থেকে, সেই জন্য আমি বোঝানোর চেষ্টা করি যে চার্টটাকে কিভাবে আমি দেখছি। এই প্রসঙ্গেই আর একটা প্রশ্ন জুড়ে দিয়ে একই সাথে উত্তর করব, যেটি লিখেছে আমারই এক ছাত্র রুদ্রনীল। সেটা হচ্ছে রুদ্রনীলের বক্তব্য যে 16,000-এর আশপাশে চলে গেছে, ও সাবস্ক্রাইবার সম্বন্ধে বলেছে, আর হচ্ছে যদি এডিএক্স নিয়ে কিছু বলা যায়। রুদ্রনীল, আমি একটা কথা বলি, বিশেষ করে আগের প্রশ্নটাকেও একসাথে করে, যে হ্যাঁ, ও এডিএক্স নিয়ে কিছু একটা বলেছে যে এডিএক্স নিয়ে যদি কিছু আলোচনা করা যায়। আসলে কথাটা একটা জিনিস আমি সবসময়ই মানি, আমি এডিএক্স ধরুন জানি না, আমি কথায় বলছি, তাহলে কি আমার বা আপনারা এডিএক্সকে আমি দেখিয়ে আপনাদের কোনো দিন চার্ট রিড করতে শেখাচ্ছি না, বলছি না, তাতে কি খুব স্যাটিসফ্যাকশানের অভাব হচ্ছে? আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা উদাহরণ এখানে দেয়া যেতে পারে। সেটা হচ্ছে, ধরুন আপনাকে আমি একটা
হঠাৎ কোনো একটা জায়গার হোটেলে নিয়ে গিয়ে রাখলাম, ঘুরতে গেছেন, হোটেলে গেছেন, সাডেনলি লাইট অফ হয়ে গেছে, অন্ধকার। আপনাকে যদি উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বলি যে ঘরের লাইটগুলো বন্ধ করুন আর চট করে ঘর থেকে বেরিয়ে পড়ুন, আমার মনে হয় এইটা অ্যাডপ্ট করতে একটু টাইম লাগবে। অথচ ওই একই সিচুয়েশন যদি আপনার বাড়ির মধ্যে হয়, তাহলে আপনি খুব কুইক সুইচটাকে অফ করবেন উইদাউট এনি লাইট এবং বেরোতেও পারবেন খুব তাড়াতাড়ি। আমার বলার বক্তব্য হচ্ছে, আমরা যদি দীর্ঘদিন একটা সিস্টেমের ওপরে বেস করে সেটাকে চিন্তাভাবনা করি, তাহলে সেই সিস্টেমের লুফলস, কখন সেই সিস্টেমটা বেশি অ্যাক্টিভ হতে পারে, কখন সেই চার্টটার পরিপ্রেক্ষিতে আরও বেশি রান আপ রেডি হচ্ছে, সেটার সম্বন্ধে অবগত হই। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জিনিস ইন্ট্রোডাকশান করা আছে বা ইন্ট্রোডিউশন করা আছে। ইন্ট্রোডাকশান বলতে আমি যেটা বলছি, ইন্ট্রোডিউস করা আছে। সব জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করে যদি মেন জায়গাটা ধরতে না পারি রুদ্র, তাহলে কিন্তু প্রবলেম হবে স্টক সিলেকশনে। আমি আবারও মনে করি, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায়, প্রচণ্ড যারা ভালো চার্ট দেখেন, কোনো একটা পজিটিভ চার্টকে আমি কথায় বলি যে 100 টাকায় তিনি হয়তো বাই করবেন। আমরা খুব খারাপ চার্ট দেখি, সেই জন্য আমরা বাই করবো 105 টাকায়। এর বেশি পার্থক্য হওয়া উচিত নয়। এরম যেন না হয় তিনি বাই বলছেন, আমি সেল বলছি, তখন হবে কন্ট্রাডিকশন। ফলে ওই এডিএক্স 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 না ভেবে যেটা নিজস্ব এক্স আছে ওটাকে কাজে লাগাও। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মাইন্ড করবে না, কারণ তোমার সাথে আমার রিলেশন যথেষ্ট ভালো, তুমি এখনও যোগাযোগ রাখো। তো আমার মনে হয় প্র্যাকটিসটা বাড়াও, রাদার কে কী বলছে, কোন বিশেষজ্ঞ কী বললেন, ডেফিনেটলি তাদের ওপিনিয়ন একটা থাকে, তারা সেই সেট আপে কাজ করতে অভ্যস্ত, সেই সেট আপটা তারা দেখে প্রোগ্রেস করছে, তার প্রতি তাদের কনফিডেন্স বেশি। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে আমি যে সেট আপে কাজ করার চেষ্টা করি সেটাকেই কন্টিনিউইং করার চেষ্টা করছি। তো আশা করছি এই উত্তরটা পেয়েছেন। শেষে আর একটা প্রশ্ন করেছেন, মিউচুয়াল ফান্ড নিয়ে বলতে বলেছেন। দেখুন, আমি না মিউচুয়াল ফান্ড বুঝি না, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি খুব ভেরি অনেস্টলি বলছি, মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ আমি নয়। আর আমি স্টক মার্কেটের সামান্য টেকনিক্যালসটা একটু বোঝার চেষ্টা করি, এখনও পড়াশোনা করছি এবং করাই। মিউচুয়াল ফান্ড স্পেসিফিক্যালি যারা বোঝেন তাদের সাথে সলা পরামর্শ করুন। আমার মনে হয় আপনাকে ব্যক্তিগতভাবে তারা খুব ভালো গাইডেন্স করতে পারবে। আমিও মিউচুয়াল ফান্ডের পরিপ্রেক্ষিতে আমার কিছু আইডিয়াটা তাকে শেয়ার করি, আমার যে মিউচুয়াল ফান্ডের যার সাথে কিছু কাজ করি। ফলে কনসেপশান তাকে দিই, সে আমাকে তার কনসেপশানটা দেয়। এইভাবে দুজনের আদান প্রদান মাইন্ড সেট করে আমরা চিন্তাভাবনা করি। বাট আমি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো রকম অ্যাডভাইস করতে পারবো না, এক্সেপ্ট ইন্ডেক্স বেস ফান্ড হচ্ছে সবথেকে কমন ফান্ড, সেটা আমিও আলোচনা করছি, আপনিও জানেন। তো এই মোটামুটি প্রশ্ন ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ এতে। আর পড়াশোনা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন এসছে, অনেক স্টকের ওপরে আপনারা বলেছেন এই স্টকটা কি প্রোগ্রেস আছে। আমি একটু সময় আরও নেব, দু একটা স্টকের চার্ট দেখেছি, আমি চেষ্টা করছি। আমি আবার বলছি, কমিটমেন্ট করব না, কমিটমেন্ট করলে সেটা আমার ফুলফিল করতে হয় এবং ফুলফিল করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি বলছি না, আমি চেষ্টা করছি অন্যভাবে যদি কোনো ব্যবস্থা করা যায় আপনাদের কোয়ারিজ করা বিভিন্ন স্টকের। তো এই ছিল মোটামুটি আজকের প্রথম দিকটা। এবং এবারে বাজারের সেন্টিমেন্টটা বলি। গত সপ্তাহে আপনাদের বলছিলাম যে 13 ডিএমের ওপরে কনজিকিউটিভ 3টে ক্লোজিং দিলে বাজার ওপরের দিকে একটু ছুটতে পারে। দেখুন, এই সেট আপটা আমার মনে হয় 2020 সালের অগাস্টের পর থেকে আজ পর্যন্ত এই একই সেট আপের কথা আপনাদের সঙ্গে বারবার কথা বলে আসছি, বিশেষ করে ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে। আমার মনে হয় এই সেট আপ ইউজ করে আপনারা আগে দেখুন ইন্ডেক্সে এই সময় কতগুলো সাকসেস পাওয়া যাচ্ছে, থ্রু আউট 4 ইয়ার্স কতগুলো ফেলিওর হয়েছে, তাহলেই এই সিস্টেমটার প্রতি আপনাদের গ্রহণযোগ্যতা বাড়তে পারে বা কনফিডেন্স বাড়বে। এইভাবেই টেকনিক্যাল চার্টসের চর্চাটা করুন, তাহলে দেখবেন আগামী সময় আপনাদেরও কোনো অসুবিধা হবে না। সেই একই প্রয়োগ করে চার্টগুলো দেখার চেষ্টা করেছি। চলুন যাই চার্টে। আলোচনা করব 26 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ অগাস্ট মাস 2024, যে সপ্তাহটায় আমরা পা রাখতে চলেছি। সেই সপ্তাহের গতিবিধিতে কি ধরনের ছবি আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি, যার ছায়া নেক্সট উইকের দিকে কতটা এগোবে বা তার পরিপ্রেক্ষিতে কতটা কোন দিকে যাবে সেটার আলোচনা করতে চেষ্টা করছি, বিশ্লেষণ করার। আলোচনায় 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে সপ্তাহটা হবে, উল্লেখযোগ্য বিষয়বস্তু হচ্ছে 29 তারিখ অর্থাৎ 29th অফ অগস্ট এক্সপায়ারি থাকবে। সেই কথা মাথায় রেখে আগামী সময়ের চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে। আমার বাঁদিকে রয়েছে উইকলি নিফটি স্পট এবং ডান দিকে রয়েছে ডেইলি নিফটি স্পট। আমি যদি প্রথমে উইকলি থেকে আলোচনাটা শুরু করি,
গত সপ্তাহে আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম তাতে একটু পজিটিভ ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম, কিন্তু তার মধ্যে দুই একটি ইপস অ্যান্ড বাটস ছিল, সেটা ডেইলি চার্টের উপরে। তো প্রথমে উইকলি চার্ট যেখানে বন্ধ করেছে, আপাতত উইকলির যে গ্যাপটা সেটা ক্লোজ হয়েছে। ফলে আপাতত যেখানে ক্লোজিং, সেই ক্লোজিংটা হচ্ছে এইখানে যে বারটা ছিল বা ক্যান্ডেলটা ছিল, যেটা 26/7/2024 পরিপ্রেক্ষিতে যদি আমরা ধরি 24,834, এবারের ক্লোজিং হয়েছে 24,823, অর্থাৎ এটাই হচ্ছে সেকেন্ড বেস্ট। প্রশ্ন একটাই, সামনের দিকের এই যে রেজিস্ট্যান্সটা 25,078, এটা কি খুব অনায়াসে ক্রস করবে, না এখানে আবার বারবার রেজিস্ট্যান্স পেতে পারে, সেটাই আমাদের দেখার বিষয় থাকবে। যেহেতু এক্সপায়ারি উইক, সামনের দিকে কিন্তু অনেকগুলো সাপ্লাই জোন তৈরি হতে পারে। রাউন্ড নাম্বার 25,100 যদি কোনো কারণে ক্রস করে, সেক্ষেত্রে বাজারের মোমেন্টাম উপরের দিকে আরও যাওয়ার সম্ভাবনা বাড়বে। যেহেতু পজিটিভ ক্লোজিং এখনো মেনটেন করছে, যেটা এই ব্লু মুভিং অ্যাভারেজ অর্থাৎ উইকলি 9 এক্সপোনেনশিয়ালের উপরে, ফলে যতক্ষণ না 24,370 ভেঙে বাজার বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আমি পজিটিভ চিন্তাভাবনা রেখেই সামনের দিকে পা রাখতে পারবো বলে ধারণা। এবার যদি দেখি যে উইকলির এমএসিডির স্লোপটা অনেক দিন, অর্থাৎ সপ্তাহ দুয়েক ধরে স্লোপটা নিচের দিকে আসছিল, স্লাইটলি স্লাইটলি আবারও বলছি, পরিবর্তনটা স্লোপের হলো। যদি দেখা যায় গত সপ্তাহে যে স্লোপের ভ্যালু ছিল এমএসিডি উইকলির, সেটা হচ্ছে 774.85, যেটা এই সপ্তাহে দাঁড়ালো 775.30, অর্থাৎ খুব মাইল্ড একটা আপ মুভমেন্টের জন্য স্লোপটা উল্টো দিকে হাঁটলো। দেখার বিষয় যে এই আপ মুভমেন্টটা কন্টিনিউয়েশন করতে পারবে কি পারবে না পরের সপ্তাহে। সেই জন্য অবশ্যই আমাদের ক্লোজিংটা, উইকলি ক্লোজিং ডেফিনেটলি যদি 24,800 ওপরে ধরে রাখতে পারে, ভালো। খুব ভালো হয় যদি 24,900 ওপরে বা 25,100 ওপরে ক্লোজিং দেয়। দুটো ক্লোজিংই গুরুত্বপূর্ণ। মিনিমাম ক্লোজিং 24,900 ওপরে দিলে চলবে, 25,100 ওপরে ক্লোজিং বাজারের মোমেন্টামকে আরেকটু ওপরের দিকে ঠেলে দিতে সাহায্য করবে। কিন্তু বারবার বলছি, মনে রাখতে হবে এই হাইটা ক্রস করা, অর্থাৎ 25,080 রাউন্ড নাম্বার, আবার রিপিট করছি 25,080 স্পটে ক্রস করা সামান্য হলো ডিফিকাল্টি ফেস করতে পারে বিকজ অফ এক্সপায়ারি উইক। ডেলি চার্ট যদি পর্যবেক্ষণ করি, তাহলে আপনাদের বারবার যে নিয়মগুলো বলে আসার চেষ্টা করছি সেটাই আবার রিপিট করছি। 13 DM এর ওপরে কনজিকিউটিভ 3টে ক্লোজিং, যেটা লাস্ট উইকে আমরা এইখানে ছিলাম, সোমবার মঙ্গলবারের পরে যে হাইয়েস্ট হাইটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 24,734, রাউন্ড নাম্বার 24,750। নিশ্চয়ই আজ বুঝতে পাচ্ছেন, আবারও প্রমাণিত, 13 DM এর ওপরে কনজিকিউটিভ 3টে ক্লোজিং, তারপরে তার হাই ভেঙে যদি অগ্রসর হয়, চান্সেস থাকে যে সেটা একটা পজিটিভ দিকে যাওয়ার। ঠিক সিমিলারলি 13 DM এর ওপর কনজিকিউটিভ 3টে ক্লোজিং এবং লোয়েস্ট লো ভাঙা নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে লোয়েস্ট লো না ভাঙার ফলে আমরা একটু বেঁচে গেছিলাম এই যাত্রায় এবং কিছুটা হলেও ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। সেক্ষেত্রে সেই পুনরাবৃত্তি আবার হলো, অর্থাৎ 24,750-এর উপরে যাওয়া এবং ওপরের দিকে 24,860, মানে প্রায় 120 পয়েন্ট মতো ওপরের দিকে ঠেলে দিতে সাহায্য করলো। যদিও ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে লাস্ট দুদিনের ক্লোজিং নেগেটিভ, আর এই যে ওপরের দিকের যে গ্যাপটা ছিল ডেইলি চার্টে, যেটা 24,956 লো, সেই গ্যাপ এখনো ক্লোজ হয়নি। ফলে এটাকেই, এই গ্যাপটা ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ফলে 24,956-র ওপরে ক্লোজিং হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে। এবার যদি ডেইলি আরএসআই এর পরিপ্রেক্ষিতে আমরা দেখি, আরএসআইটা যেখানে অবস্থান করছে বর্তমানে, যে ভ্যালুটা আছে জাস্ট অ্যাবভ 60, যেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ মোমেন্টাম যদি ক্যারি করে তাহলে ওপরের দিকে ইঙ্গিত আছে। সেটা কতটা করবে সেটা এখনো পর্যন্ত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, স্টিল উই আর ইন এ ভেরি পজিটিভ জোন। বাট হায়ার এন্ডে আমার ব্যক্তিগত ধারণা, এক চান্সে নতুন হাই হওয়াটা একটু ডিফিকাল্ট, হলে খুব ভালো। তবে তুল্যমূল্য বিচারে
আমি বলবো 50-50 চান্সে আমরা দাঁড়িয়ে আছি, কারণ বেয়াররা খুব সহজে গ্রিপ ছেড়ে দেবে এটা আমি মনে করতে পারছি না বর্তমান চার্টের অবস্থান দেখে। এই ছিল স্পট নিফটি এবং উইকলি নিফটির পরিপ্রেক্ষিতে আলোচনা। চলুন যাই আমাদের ব্যাংক নিফটির আলোচনায়। আমার বাঁদিকে ব্যাংক নিফটি উইকলি এবং ডান দিকে ব্যাংক নিফটি ডেলি। আমি প্রথমে চেষ্টা করছি আপনাদের সঙ্গে বিশ্লেষণ করার যে যেখানে দাঁড়িয়ে আছি তার পরিপ্রেক্ষিতে ব্যাংক নিফটির উইকলি কোথায় অবস্থান করছে। ব্যাংক নিফটির উইকলি এখনো একটু খোঁড়াচ্ছে, বলবো খোঁড়াচ্ছে ইন দ্যাট সেন্স এখনো পজিটিভ কিউ, আমরা মিনিমাম কিউ যেটা অর্থাৎ এই যে ব্লু লাইনটা আছে, লাইক নিফটি 9 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং, সেটা এখনো হয়নি, মার্জিনালি গায়ে গায়ে। আমি ক্লিয়ার কাট ওপরে ক্লোজিং দেখতে চাইছি, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমার পজিটিভ ভিউটা একটু মিউট থাকবে। আপাতত যে ডাউন ট্রেন্ডে আছি সেই ডাউন ট্রেন্ডের চেষ্টা করছি ওপরের দিকে যাওয়ার। আপসাইডের যে গ্যাপটা আমরা এখন দেখছিলাম, অর্থাৎ পড়ার সময় যে গ্যাপ ডাউনে এসছিল সেটা ক্লোজ হয়েছে, যেটা একটু হলেও পজিটিভ। এছাড়া ব্যাংক নিফটিতে এখনো আর একটু সময় লাগবে বলে আমার ব্যক্তিগত ধারণা। উইকলি এমএসিডির স্লোপ যেটা নিফটির ক্ষেত্রে দেখলেন যে স্লাইটলি চেঞ্জ হয়েছে, এই স্লোপ কিন্তু এখনো চেঞ্জ হয়নি, যেটা একটু দুশ্চিন্তা বাড়াচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে। অর্থাৎ পজিটিভ ভিউ আমি এই মুহূর্তে রাখতে পারছি না ব্যাংক নিফটিতে। এক্ষেত্রে আমি বলবো বেয়াররা স্লাইটলি আপার হ্যান্ডে আছে তুল্যমূল্য বিচারে। তবে লাস্ট উইক এক্সপায়ারি উইকের ভোলেটিলিটি বাড়বে, সেক্ষেত্রে ক্লোজিং কোথায় দেয় তারপরে নেক্সট উইকের ক্লোজিং ধরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে ব্যাংক নিফটিতে সেই পজিটিভিটিটা আসতে চাইছে কি না। কিন্তু আশার বাণী একটা আছে। কোন পজিটিভটা? ডেলি চার্টে। আমরা যদি ডেলি চার্টটা দেখি তাহলে ডেলি চার্টে যে কন্ডিশনটা ছিল, যেটা আমি প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে বলেছি, 13 DM এর ওপরে কনজিকিউটিভ ক্লোজিং, অর্থাৎ 1 2 3টে ক্লোজিং হয়ে যাওয়ার পর শেষ শুক্রবার ব্যাংক নিফটি ট্রাই করে ডেলি চার্টের যে গ্যাপটা ছিল, লো ছিল 51,087 উইথ স্লাইট ফিল্টার 51,100। স্পট নিফটিতে হাই করেছে 51,117। টেকনিক্যালি স্পিকিং বা যারা টেকনিক্যাল চার্টসের ওপরে সম্পূর্ণ বিলিভ করেন, উইথ আ স্লাইট ফিল্টার ট্রিগার হয়েছে এটা বলাই যায়। কিন্তু যেহেতু ক্লোজিংটা একটু নিচে আছে, ফলে এই গ্যাপ ক্লোজিং করার পরে উপরে ক্লোজিং না দিয়ে নিচে ক্লোজিং একটু জিজ্ঞাসার চিহ্ন আছে। যেহেতু উইকলি একটু উইক এবং ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে ট্রিগার হয়ে দাঁড়িয়ে আছে, ওই বললাম একটু খোঁড়াতে খোঁড়াতে হয়তো পজিটিভ দিকে কনভার্ট করার চেষ্টা করলেও করতে পারে ডেলি চার্টে। ফলে এভরি হায়ার এন্ডে, যেমন ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স 51,600, মাল্টিপল রেজিস্ট্যান্স 1 2 3 এইসব লেভেলে বারে বারে ধাক্কা আসতে পারে। মানে রাউন্ড নাম্বার 52,000-এর ওপরে ক্লোজিং রাখতেই হবে টু সার্ভাইভ। ফলে সেক্ষেত্রে যদি ব্যাংক নিফটির আমি আরএসআই এর অবস্থান দেখি, সেটাও কিন্তু জাস্ট বিলো 50 ওপরে হলে আমরা বলি মানে টেকনিক্যালি জাস্ট বিলো বলবো না, অ্যাট পার। বর্তমানে 50-50, মানে যদি স্কেলটা 0 to 100 হয়, 50-এর ওপরে বুল, 50-এর নিচে বেয়ার, মোমেন্টাম ক্রিয়েট হয় 60-র উপরে, যেটা নিফটি স্লাইটলি ওপরে আছে 60-র, ব্যাক নিফটিতে সেটা নেই। ফলে আপনারাই বিচার করতে পারেন, টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স বলছে নিফটি যতটা পজিটিভিটি দেখানোর চেষ্টা করছে, ব্যাংক নিফটির ভেতরে সেই পজিটিভিটিটা নেই। কিন্তু একটাই আশা, যেহেতু 13 DM এর ওপরে মেনটেন করেছে এবং ট্রিগার হয়েছে, দেখা যাক এক্সপায়ারি উইকের ভোলেটিলিটি ব্যাংক নিফটিকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে কিনা। সেজন্যই অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো খেয়াল রাখবেন প্রতিদিন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আজকে যে আলোচনা করব উইকলি স্লাইড শোয়ে। চলুন যাই আমাদের পরবর্তী স্লাইড শোয়ে। এবারের আলোচনা সাপোর্ট রেজিস্ট্যান্স। গুরুত্বপূর্ণ সপ্তাহ, নোট ডাউন করতে পারেন, এবং প্রতিনিয়ত আমি কমিউনিটি পোস্টে প্রতিদিনের সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দিই। ফলে দুটো মিলিয়ে যাবে, মিলিয়ে দেখলে আপনাদের একটা কনসেপ্ট তৈরি হতে পারে বাজার কোন দিকে যাওয়ার চেষ্টা করছে এবং কোথায় কোথায় গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে। চলুন যাই সাপোর্ট রেজিস্ট্যান্স।
আজকে তিনটি স্টকের উপর টেকনিক্যাল বিশ্লেষণ করার চেষ্টা করব। ভালো করে ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। হোপফুলি ভবিষ্যতে এরম ধরনের অ্যাপ্লিকেশন আপনাদের কাজে লাগতে পারে। এ প্রসঙ্গে উল্লেখ করি যে 15টি স্টক নিয়ে আপনাদের 1 থেকে 3 বছরের পরিপ্রেক্ষিতে চার্টগুলো দেখার অনুরোধ করেছিলাম, সেই চার্টের অনেকগুলো চার্ট ফর্মেশন আস্তে আস্তে মোমেন্টাম গ্যাদার করছে বা মোমেন্টাম পেয়ে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। পুনরায় সেই চার্টগুলো স্টাডি করতে পারেন, কিংবা ওই চার্টের অনুকরণ কিছু চার্ট আপনারা খুঁজে পাচ্ছেন কিনা সেটাও নিজেরা স্টাডি করে দেখতে পারেন। চলুন যাই আজকে তিনটি চার্ট বিশ্লেষণে, যেটা কোনোভাবেই রেকমেন্ডেশন নয়। আজকে যে তিনটি স্টকের উপরে বিশ্লেষণ করার চেষ্টা করব, খুব ইন্টারেস্টিং তিনটে চার্টের অ্যাপ্রোচ করেছি। প্রতি সপ্তাহের মতো শুধুমাত্রই বিশ্লেষণ, শিক্ষামূলক দিক থেকে চেষ্টা করেছি টেকনিক্যালসের কিছু প্রয়োগ। কোনোভাবেই রেকমেন্ডেশন ভেবে চিন্তাভাবনা করবেন না। কিছু করার আগে পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বিশেষ করে সেবি রেজিস্টার, তাদের কথা মতোই আপনি পা রাখবেন। প্রথমে যেটা কলা মন্দির বলে স্টকটার আলফাটা আসে, খুব স্বল্প সময়ের মধ্যে চার্টটা তৈরি হয়েছে। একটা কন্টিনিউয়েশন ডাউন ট্রেন্ড, আমি যার জন্য রেড লাইন দিয়ে করেছি, যে যদি দেখেন যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউয়েশন পদ্ধতির মধ্যে দিয়ে আসছে এবং দীর্ঘ লাস্ট সিন্স 2023-এর নভেম্বরের টপ তৈরি করার পর সেই যে ডাউন ট্রেন্ডটা চলছে, লোয়ার টপ লোয়ার বটম লোয়ার টপ লোয়ার বটম করতে করতে এখনো পর্যন্ত এসছে। কোন জিনিস ওয়েট অফ এভিডেন্সটাকে আমাকে এই চার্টটাকে বিশ্লেষণ করতে সাহায্য করছে? এক, এখানে যে লোটা তৈরি করেছিল সেটা হচ্ছে 144, এখানে যে লোটা তৈরি করেছে সেটা হচ্ছে 143.92। দ্যাট মিনস অলমোস্ট ইকুয়াল জায়গায় লোটা ফর্মেশন হয়েছে। তারপরে ভেরি নেক্সট উইক যে ক্লোজিংটা দিয়েছে, অর্থাৎ লাস্ট সপ্তাহের অ্যাক্টিভিটিস, স্টকটাকে আগামী দিনে রিডার লিস্টে রাখার মতো বলে মনে হয়েছে। একটু নতুন ধরনের স্টক, এবং স্টক যেভাবে ক্লোজিং করেছে সেটা হচ্ছে এই যে মুভিং অ্যাভারেজ, সেটাকে আমরা বলছি 13 সিম্পল উইকলি। আমি 13 উইকলি ধরছি সিম্পল, যেটা এইখান থেকে একদিনও এক সপ্তাহতেও ক্লোজিং দিতে পারেনি। কাছাকাছি গিয়ে ফেলিওর হয়েছিল, কাছাকাছি গিয়ে ফেলিওর, এবারে সেই ক্লোজিংটা এসছে। ফলে অবশ্যই প্রাইস ওয়াইজ, ওয়েট অফ এভিডেন্স ওয়াইজ আমাকে এই চার্টটা দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে আমি রেডার লিস্টে রাখার চেষ্টা করব, দেখব মোমেন্টাম চেঞ্জের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। তার জন্য আমাদের কি কি দেখতে হবে? উইকলি এমএসিডির স্লোপ চেঞ্জেসটা নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছেন, নেগেটিভ থেকে ঘোরার চেষ্টা করেছে, যদিও প্রথম সপ্তাহে ওয়েট করতে হবে, ডেটা কম। উইকলি স্টোক্যাস্টিক্স ইন্টারেস্টিং, উইকলি আরএসআই আরও বেশি ইন্টারেস্টিং। যদি দেখা যায় এই উইকের পরিপ্রেক্ষিতে যে সমস্ত টপগুলো তৈরি হলো, তাতে হচ্ছে আরএসআই এই সময়ের ভেতরে হাইয়েস্ট টপ তৈরি করলো, যেখানে প্রাইস সেটা রেসপন্স করেনি। ফলে উইকলির এই যে ডাইভার্জেন্সটা, যে আরএসআই এর নতুন হাই যেটা প্রাইস এখনো তৈরি করেনি, সেটা কি ফলো আপ হবে? তার জন্যই এই চার্টটাকে কিন্তু রেডার লিস্টে রাখতে অনুরোধ করলাম। এই ধরনের চার্ট আপনারাও যদি বাড়িতে স্টাডি করেন, বা এই ধরনের ওয়েট অফ এভিডেন্স দেখে অন্যান্য চার্টও স্টাডি করে দেখতে পারেন। এছাড়া আপনাদের অন্যান্য দিকগুলো, অর্থাৎ টেকনিক্যালস অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল, চেক করতে ভুলবেন না। অ্যাক্সিস কিডস, এই চার্টটার যদি আমি প্রথম থেকে একটু চার্টটা দেখাই, মানে ডেটাটা যেহেতু অনেক দিনের, মানে সিন্স 2001 এখান থেকে যা ডেটা আমরা আছি, আমি এখানে একটা টপ জায়গা, যেটা প্রিভিয়াস টপ ছিল 2015, তারপর একটা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ট্রিমেন্ডাস প্যাটার্ন 2022-এর 23-এর শুরুর থেকে একটা ব্রেকআউট মোমেন্টাম। রিয়াকশনটা হলো তার ঠিক একটু আগের থেকে এবারের 2024-এর মিড পয়েন্টে এসে ঘোরার চেষ্টা করলো উইকলি। ইন্টারেস্টিং পার্ট কোনগুলো ছোট ছোট করে বলছি। প্রথমে একটা রেড লাইন ড্র করেছি, যেটা একদম ওপর থেকে, তার ওপরে ফার্স্ট ক্লোজিং। একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইন ড্র করেছি অন্য কালারের, তারও ওপরে ক্লোজিং। ওপরের যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, যাদের এতদিন ডাউন ট্রেন্ড ছিল, 38%-এর রিবাউন্ড, আর সামনে আছে 50%, যেটা খুব ইন্টারেস্টিং এই কারণে প্রিভিয়াস টপগুলো প্রায় ওর আশপাশে। অর্থাৎ এনি ক্লোজিং অ্যাবভ 650 স্টকের গতিবিধিতে ট্রেন্ড পরিবর্তনের ইঙ্গিত আসলেও আসতে পারে। বাট ওয়েট অ্যান্ড ওয়াচ এই কারণে করতে হবে, মুভিং অ্যাভারেজ ইজ কনসার্ন, যেটা 1326, সেটার এখনো ক্রসওভার হয়নি, বা তার ওপরে মেনটেন করেছে,
তার স্লোপও চেঞ্জ হয়নি। ফলে যে ডাউন ট্রেন্ডের মতিগতির যে নেগেটিভ পয়েন্টটা আমরা দেখলাম শেষে মুভিং অ্যাভারেজের ক্রসওভারটা আমাদের উল্লেখযোগ্যভাবে দেখার প্রয়োজন আছে। ফলে সব দিক থেকে বিচার করলে যদি 650-র উপরে ক্লোজিং রাখতে পারে তাহলে স্টকের মোমেন্টামের ইঙ্গিত আমরা পেতে পারি। মাল্টিপল সাপ্লাই জোন তৈরি হয়ে আছে। যে সমস্ত ইন্টারেস্টিং পার্টগুলো আরও দেখার প্রয়োজন আছে তার ভেতরে উইকলির এমএসিডির স্লোপের পরিবর্তন, স্টোক্যাস্টিক্স উইকলির পরিবর্তন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং আরএসআই যদিও মোমেন্টাম তৈরি করার জন্য দাঁড়িয়ে আছে, মোমেন্টাম ক্রিয়েট হবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 60-র ওপরে মোমেন্টামটা ক্রিয়েট করছে কিনা। আরও একটা ব্যাপার যে তার সাথে প্রাইস 650-এর ওপরে ক্লোজিং থাকতে পারছে কিনা। ফলে ভেরি ইন্টারেস্টিং, এটা ডাউন ট্রেন্ড থেকে স্টক রিভার্স করবে কি করবে না তার দিকে তাকিয়ে থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ করতে পারি যেহেতু চার্টের অবস্থান এমন একটা জায়গায় যদি কোনো কারণে ধরুন এই প্রাইস অ্যাকশনটা এখান থেকে আবার ফেলিওর হয়, সেক্ষেত্রে মনে রাখবেন বিটুইন 400 থেকে 450 আ ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া থাকবে এই স্টকটির মধ্যে। ফলে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিসিস করলে আপনারা বুঝতে পারবেন যে এই স্টকটার গতিবিধি কোন দিকে চেঞ্জ করছে। অর্থাৎ 650-এর ওপরে দিক পরিবর্তন, মোমেন্টাম পরিবর্তন, ট্রেন্ডের পরিবর্তন আসলেও আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া 450 থেকে 400। পরবর্তী স্টক, এটাও দামে কম, মানে প্রাইস ওয়াইজ, নেক্টার লাইফ সায়েন্স বহুদিন এক জায়গায় আমি বলবো, মানে চারটাকে যদি আমরা এইভাবে দেখি তাহলে না ওপরে না নিচে, একটা ফ্ল্যাট। যে জিনিসগুলো লক্ষ্য করলাম সেটা হচ্ছে 1326 কিসিং পয়েন্টে প্রায় অলমোস্ট ক্রসওভার করবে কি করবে না এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। শর্ট টার্ম ইন্টারমিডিয়েট টার্ম আমি বলবো একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, রেখেছে, আপ ট্রেন্ড লাইন ধরে রেখেছে, ওপরের দিকে প্রায় একটা ডাবল টপ কন্ডিশন হয়ে আছে যেটা 39। ফলে এনি ক্লোজিং অ্যাবভ 39 প্রাইস অ্যাকশনের গতিপথে কিছুটা হলেও পরিবর্তন হওয়ার ইঙ্গিত বহন করতে পারে। লক্ষ্য করতে হবে সেই সময় ভলিউম, কারণ এই যে এখানে যেটা অ্যাপ্রোচ করেছিল 3880, যেটা আমি 39 বলছি, উইথ ফিল্টার আপনারা 40 করতে পারেন, ভলিউম ছিল উইকলিতে 56,62,000, এবারে ভলিউম করেছে 3,08,54,000। বিচার বিবেচনা আপনাদের উপর ছেড়ে দিলাম। উইকলি এমএসিডি তার স্লোপটার পরিবর্তনটা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এই ছোট হয়ে যাওয়া, ফলে পজিটিভ দিকে যাবে না যাবে না, দীর্ঘ উইকলির নেগেটিভ দিকে বহন করার পর উইকলি পজিটিভে আসবে কি আসবে না, একটা সপ্তাহ আরও আমাদের ওয়াচ লিস্টে রাখতেই হবে, তারপরে অন্য ধরনের চিন্তা ভাবনা। স্টোক্যাস্টিক্সের মোমেন্টাম আরএসআই এর ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গায় দাঁড়ানো। ফলে সব দিকে বিচার বিবেচনা করলে তিনটে স্টক যেটা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, নেক্টার লাইফ সায়েন্স, কালা মন্দির আমি আলফাটা দিয়েই বললাম, এবং অ্যাক্সিস গেট টেকনোলজি। ফ্রন্টলাইন নয়, একটু অনামের মধ্যে আছে, একটি নাম হয়তো আরেকটু কমন, বাট যেহেতু ইন্টারেস্টিং আপনাদের সাথে অনুরোধ রাখলাম আপনারা বাড়িতে চার্টগুলো স্টাডি করুন, অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল স্টাডি করতে ভুলবেন না, এবং বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আজকেই শেষ অ্যানাউন্সমেন্ট ক্লাসের জন্য, কারণ নেক্সট উইক থেকে ক্লাস মোটামুটিভাবে ব্যাচ ঠিকঠাক হয়েছে, এখনও পর্যন্ত কিছু কোয়ারিজ চলছে। যারা মনে করছেন টেকনিক্যাল শেখার প্রয়োজন আছে, আমি আবার বলছি, আসলে ব্যাপারটা এইভাবে আমি আপনাদের সঙ্গে বলি সবসময় যে কেন প্রয়োজন আছে সেটা আমি না, ক্লাস যতক্ষণ না আপনারা কোথাও করবেন বুঝতে পারবেন না। কেন কথাটা বলছি, টেকনিক্যালসের অ্যাপ্লিকেশান যদি ঠিকঠাক হয় তাহলে একটু আগে একটু পরে পৃথিবীর যত ভালো অ্যানালিস্টই হোক না কেন, তিনি যে স্টকটি পজিটিভ বলছেন আপনি সেটা পজিটিভ বলতে বাধ্য। ওই বললাম টাইমিংটা একটু হবে, কিন্তু অ্যাপ্লিকেশানটা যদি ঠিকঠাক হয় এবং টেকনিক্যালসটাকে যদি ভগবানের মতো বিশ্বাস করেন তাহলে কাজটা অন্য ধরনের হতে পারে, অর্থাৎ বিলিভ করার সাবজেক্ট। বাকি কথা ক্লাসে হবে, এতদিনে সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি। যদি টেকনিক্যালস নিয়ে আরও কোনো কোয়ারিজ থাকে মানে ক্লাস সংক্রান্ত, তাহলে পূর্ববর্তী যে কোনো ভিডিও দেখতে পারেন, একটা দুটো সপ্তাহ পিছিয়ে গিয়ে, তাহলে ডেফিনেটলি বুঝতে পেরে যাবেন। যদিও ক্লাসটি সম্পূর্ণ অনলাইন ক্লাস,
আর থ্যাংক ইউ ওয়ান্স এগেন, যিনি সার্টিফাইড অ্যানালিস্ট তিনি যখন আমার অনুষ্ঠান দেখে উপকৃত হচ্ছেন, আমি চাইব অন্যান্যরাও যাতে একটু উপকৃত হন বা ফলো করেন, তার জন্য রিকোয়েস্ট রাখছি। যদি ক্লাস করেন আরও তো ডিটেলস এই জিনিসগুলোই আলোচনা করবো, অর্থাৎ কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করি, তার মধ্যে ভুল থাকবে, কিছুটা রাইটও হবে। রিস্ক রিওয়ার্ডের পরিপ্রেক্ষিতে কীভাবে চার্ট অ্যানালিসিস করতে হয় সেটাও চেষ্টা করি ওই ক্লাসের মধ্যে আলোচনা করতে। আর বেশি কথা বলবো না, চলে যাচ্ছি এবারে ব্রেকআউটের পর্যায়ে। ব্রেকআউট স্টক যেগুলো টেকনিক্যালি আমার কাছে মনে হয়েছে ব্রেকআউট, খুঁজে দেখুন এই স্টকগুলোর ভেতরে আপনাদের কিছু কমন পড়ছে কিনা। অর্থাৎ কমন বলতে যে স্টকগুলোর আলোচনা হয়তো আমরা কিছুটা সময় আগে করে এসেছি যে এই চার্টগুলোর প্রসপেক্ট ভালো লাগছে, মোমেন্টাম পেতে পারে কি না পেতে পারে। উল্লেখযোগ্যভাবে একটু বহু পুরনো একটা চার্ট ফর্মেশন খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। স্টকটা কি খুঁজে বার করার চেষ্টা করুন, এই বাংলা কিংবা হিন্দির মধ্যেই আছে। চলুন যাই ব্রেকআউট স্টকে। শেষের দিকে একটাই তো রিকোয়েস্ট থাকে যে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি আমার কাজকর্ম ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, যেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে শিক্ষামূলক দিক থেকে। তো তাই আরও একবার রিকোয়েস্ট রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশান অল করে। তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। শেষ করছি আজকে। ভালো থাকুন, পরিস্থিতিকে মোকাবিলা করার চেষ্টা করুন, শুভবুদ্ধি চিন্তাভাবনা হোক সবার, অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবার চেষ্টা করুন, এবং মার্কেটের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এক্সপায়ারি উইক, গুরুত্বপূর্ণ সপ্তাহ, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন না। আজ শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট উইক। ততক্ষণের জন্য ধন্যবাদ।